আদিবাসী কিংবা উপজাতি কিংবা ক্ষুদ্র নৃগোষ্ঠীর পরিচয়ের পিছনের যে সূক্ষ্ম বিষয়টাকে এখনো পর্যন্ত দাবাই রাখা হয়েছে সেটা হচ্ছে রাজনৈতিক অধিকার। আর একটা বিষয় সবসময় এই জিনিসটা বলা হয়ে থাকে ক্ষুদ্র নৃগোষ্ঠী। আমরা যদি গোটা সারা বিশ্বের কথা চিন্তা করি তাহলে গোটা বিশ্বের নৃ যে গোষ্ঠীগুলো আছে সেই দিক থেকে কিন্তু পুরো বাঙালি জাতীয় একটা নৃগোষ্ঠী মাত্র। ঠিক একইভাবে হয়তোবা আমরা আজকে বাংলাদেশে যারা বসবাস করছে মূলধারা জনগোষ্ঠীর চেয়ে হয়তো আমরা সংখ্যায় ক্ষুদ্র হতে পারি, কিন্তু তাই বলে কি আপনি আমাদেরকে ক্ষুদ্র নৃগোষ্ঠী বলবেন? কিংবা ভারতে যেসব মুসলমানরা বসবাস করে তারা কিন্তু ওই জায়গায় সংখ্যালঘু, তাই বলে কি ওখানকার যারা মুসলিমরা বসবাস করছে আপনারা কি তাদেরকে ক্ষুদ্র নৃগোষ্ঠী বলবেন? ব্রেকিং নিউজ, এটা লেখো সার্কেল। আদিবাসী মানে এই অর্থে না যে আদিকাল থেকে আসলে কারা বসবাস করছে। আদিবাসী এই অর্থে যারা মূলধারা জনগোষ্ঠীর বাইরে, যাদের হচ্ছে মূলধারা জনগোষ্ঠী থেকে ভিন্ন সংস্কৃতি আছে, ভিন্ন পরিচয় আছে, ভিন্ন ভাষা আছে, ভিন্ন খাদ্যাভ্যাস, পোশাক পরিচ্ছদ সব কিছুই আছে, সেই অর্থে কিন্তু আমরা আদিবাসী বলছি। কিন্তু এখানে 2 দিন পর আসলে বা আদিবাসী দিবস যখনই আসে তখন কিন্তু রাষ্ট্রপক্ষের মানুষ, বিভিন্ন রাজনৈতিক দলের মানুষরা বলা শুরু করে ওরা তো থাইল্যান্ড থেকে আসছে, ওরা তো মায়ানমার থেকে আসছে, এই ধরনের যে পপুলিস্ট কথাবার্তাগুলো বলা শুরু করে, যার কারণে পুরো বাংলাদেশের মানুষের কাছে যেভাবে মিস ইনফরমেশন ছড়ানো যায় ঠিক সেভাবে খুব সুন্দর মতো কিন্তু করছে। কিন্তু তার চেয়েও যেটা গুরুত্বপূর্ণ বিষয় আমাদের কাছে মনে হয় যে এই 3 পার্বত্য জেলাসহ পুরো বাংলাদেশে যত সব আদিবাসী জনগোষ্ঠী বসবাস করছে তাদের রাজনৈতিক অধিকারটা আসলে কোথায়? এই আদিবাসী কিংবা উপজাতি কিংবা ক্ষুদ্র নৃগোষ্ঠীর পরিচয়ের পিছনের যে সূক্ষ্ম বিষয়টাকে এখনো পর্যন্ত দাবাই রাখা হয়েছে সেটা হচ্ছে রাজনৈতিক অধিকার। কারণ একটা মানুষ যখন আইডেন্টিটি ক্রাইসিসে থাকে বা তাদেরকে আইডেন্টিটি ক্রাইসিসে রাখা হয় তাহলে তার বাকি যত সব ধরনের অধিকারের কথা সেগুলো কিন্তু মুখ্য থেকে গৌণ হয়ে যায়। তখন তাদের কাছে এই ইনসিকিউরিটিটা, তাদের কাছে এই জিনিসটা যে তাদের তো আসলে পরিচয় নাই, তারা আবার কি রাজনীতি নিয়ে তার কী কথা বলবে, তারা কেন রাজনৈতিকভাবে সচেতন হবে। কিন্তু আমাদের কাছে যেটা মনে হয় পার্বত্য চট্টগ্রামের যে সমস্যাগুলো এখনো পর্যন্ত বিদ্যমান সেগুলো অ্যাড্রেস হওয়া খুবই জরুরি। কারণ আমরা দেখেছি 1980-র দশকে যে সেটেলমেন্ট প্রক্রিয়াটা হয়, তো সেই সেটেলমেন্ট প্রক্রিয়াটার পরে হিল ট্যাক্সের যে অবস্থা সেটা কিন্তু মোটামুটি অনেক খারাপভাবেই ছড়িয়ে পড়ে। আমরা দেখেছি রাষ্ট্র কর্তৃক বাংলাদেশের অন্যান্য যে সকল অঞ্চল থেকে যারা হয়তো ভূমিভাঙনের শিকার হয়েছে বা বিভিন্নভাবে প্রাকৃতিক দুর্যোগ থেকে শুরু করে হয়তো মনুষ্যসৃষ্ট বিভিন্ন দুর্যোগের কারণে তাদেরকে পার্বত্য চট্টগ্রামে সেটেলমেন্ট প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয়েছে। আমরা মনে করি তারাও কিন্তু এক প্রকার রাষ্ট্র কর্তৃক এক ধরনের ভিকটিম, তাদেরকেও ভিকটিমাইজ করা হয়েছে। হয়তোবা তারা এখন 2 থেকে 3য় প্রজন্ম এখানে বসবাস করছে, কিন্তু ওইখানকার পাহাড়ি জনগোষ্ঠীর সাথে সেটেলমেন্ট হওয়ার পরবর্তী যে গোষ্ঠীটার সাথে যে যে দ্বন্দ্ব বা অন্তঃকোন্দল বা যে দ্বন্দ্ব সৃষ্টি হয়েছিল সেটা কিন্তু রাষ্ট্র ষড়যন্ত্রের একটা কৌশল মাত্র। আমরা দেখেছি আমার বাসা লোগাংয়ের